নমস্কার, আমি ডক্টর সপ্তর্ষি ঘোষ। আমি একজন কনসালটেন্ট ক্লিনিক্যাল অঙ্কোলজিস্ট, হোপ অ্যান্ড হিল ক্যান্সার হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার, জটিয়াকালী মোড়, ফুলবাড়ি, শিলিগুড়িতে আমার চেম্বার। এখন এপ্রিল মাস, এটা ওরাল ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থ। তো ওরাল ক্যান্সার বলতে আমরা কি বুঝি? মুখ, জিভ এবং গলার যে উপরের ভাগটা, সেগুলোকে আমরা ওরাল ক্যান্সার বলে থাকি। তো মোস্টলি যেটা জিভ বা গাল এগুলোকে, বা লিপ, হ্যাঁ, বা ঠোঁটটা, এগুলো হচ্ছিল ওরাল ক্যান্সারের মধ্যে আসে। ওরাল ক্যান্সার এখন আমাদের দেশে খুব কমন এবং মানে অলমোস্ট 25% অফ দ্য ওভারঅল ক্যান্সার বার্ডেন ওরাল ক্যান্সারের মাধ্যমে হয়। এবং আমরা প্রত্যেক বছর ভারতবর্ষে প্রায় 1 লাখ নতুন ওরাল ক্যান্সার পেশেন্টসকে পেয়ে থাকি, যার মধ্যে অনেক পেশেন্টই আমাদের খুব অ্যাডভান্স স্টেজে এসে থাকেন। তো ওরাল ক্যান্সারের রিস্ক ফ্যাক্টর কী কী? সবথেকে ইম্পর্ট্যান্ট রিস্ক ফ্যাক্টর হচ্ছে যে কোনো টোব্যাকো, সেটা সিগারেটের ফর্মে হোক বা বিড়ির ফর্মে হোক বা কোনো জর্দা বা খৈনি এইসবের ফর্মে হোক। তো অল ফর্মস অফ টোব্যাকো আর হার্মফুল। এবং তার সঙ্গে সঙ্গে অ্যালকোহল, তারপরে দাঁতের একটা যদি কোনো হাইজিন যদি মেনটেন না করা হয়, যেমন দাঁত থেকে যদি কোনো ট্রমা হচ্ছে একটা জায়গায় বারবার, দাঁতে ঘষা খেয়ে বা দাঁতে কামড় লাগছে বারবার একই জায়গায়, তো সেটাও কিন্তু একটা রিস্ক ফ্যাক্টর হতে পারে ওরাল ক্যান্সারের জন্য। তার সঙ্গে সঙ্গে যেটা আর একটা ওরোফ্যারিঞ্জিয়াল ক্যান্সারের জন্য যেটা হয়ে থাকে, সেটা হচ্ছিল এইচপিভি, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ইনফেকশন। তবে মানে এটার কিন্তু ম্যাক্সিমাম ভাগটাই এটা কিন্তু শেয়ার করছে টোব্যাকোটাই হলো মেন কারণ। তো আপনাদের সবাইকে আমার রিকোয়েস্ট যে অল ফর্মস অফ টোব্যাকোর থেকে দূরে থাকুন। এবার যেটা নেক্সট জিনিস, সেটা হচ্ছে এই ওরাল ক্যান্সারকে আমরা কি করে চিনবো যে এটা ওরাল ক্যান্সার হতে পারে, বা প্রাথমিক স্টেজে আমরা কি করে ধরবো। ওরাল ক্যান্সারের ক্ষেত্রে যেটা হয়ে থাকে সেটা হচ্ছে কখনো ধরে নিন জিভে বা গালে কোনো একটা ঘা হলো, যেটা কিনা 14 দিন ধরে সারছে না, 14 দিনের বেশি হয়ে গেছে, হয়তো আপনি কোনো মলম লাগিয়েছেন বা কোনো হয়তো ওষুধ খেয়েছেন কিন্তু তাও সারছে না, তো এটা কিন্তু নেগলেক্ট করার জিনিস নয়। বা গলায় কোনো একটা ফোলাও হয়ে উঠেছে, যেটা কিনা বাড়ছে আস্তে আস্তে সাইজে, বা ব্যথা হচ্ছে, সেগুলোও কিন্তু একটা ওরাল ক্যান্সারের আর্লি সাইনস অ্যান্ড সিমটমস হতে পারে। তো ঢোক গিলতে গেলে ব্যথা লাগতে পারে, ঢোক গিলতে গেলে অসুবিধা হচ্ছে, জিভের মুভমেন্টটা অতটা ভালোভাবে করতে পারছেন না, বা মুখটাকে হাঁ করার যে ব্যাপারটা সেইটাতে একটু অসুবিধা হচ্ছে, এইসব জিনিসগুলো কিন্তু সবই ওরাল ক্যান্সারের আর্লি সাইনস অ্যান্ড সিমটমস হতে পারে। তো যেটা ওরাল ক্যান্সারের প্রিভেনশন বলে কিছু আছে, হ্যাঁ প্রিভেনশন আছে। সেটা হচ্ছিল যে টোব্যাকোকে বর্জন করা, এবং আর একটা হচ্ছিল এইচপিভি ভ্যাকসিনেশন, যেটা কিনা আমরা জরায়ুর ক্যান্সারের ক্ষেত্রেও বলে থাকি। এইচপিভি ভ্যাকসিনেশনটা 2টো ডোজ নেওয়া হয়। তো জেনারেলি একটা ডোজ নিয়ে তারপরে একটা 6 to 12 মান্থসের গ্যাপে আর একটা ডোজ হয়ে থাকে। তো 2টো ডোজ নেওয়া হয়। মোটামুটি ধরে নিন 9 to 26 ইয়ার্স অফ এজ গ্রুপে এটা রিকমেন্ডেড। মানে পুরুষ এবং মহিলা দুই শ্রেণীতেই আমরা এই ভ্যাকসিনেশনটা দিয়ে থাকি। ছেলে এবং মেয়ে দুজনকেই দেওয়া যেতে পারে। তো এবার ওরাল ক্যান্সার যদি হয়ে থাকে, যখন আপনি প্রথম আপনার ডেন্টিস্ট বা আপনার লোকাল ফিজিশিয়ানের কাছে যাবেন, তখন ওনারা দেখে হয়তো ওষুধপত্র কিছু দিলেন, তখন যদি ওটা না সারে, যদি ওই ঘাটা না সারে, তখন হয়তো একটা বায়োপসির কথা বলে থাকেন, বা ইএনটি সার্জনদের কাছে যাবেন, তখন ওরা একটা বায়োপসি করবে। তো বায়োপসিটা খুব ইম্পর্টেন্ট টেস্ট। বায়োপসির সঙ্গে সঙ্গে ইমিউনোহিস্টোকেমিস্ট্রি বলে একটা টেস্ট হয়, যেটাতে কনফার্ম করা হয় যে এটা কী টাইপের ক্যান্সার, যে এটা এইচপিভি ইনফেক্টেড ক্যান্সার কি না, নাকি স্মোকিংয়ের জন্য হচ্ছে, নাকি এইচপিভি নেগেটিভ। কারণ এইচপিভি পজিটিভ ক্যান্সারের কিন্তু প্রগনোসিসটা একটু বেটার হয় এইচপিভি নেগেটিভের থেকে। তো সেক্ষেত্রে আমরা ট্রিটমেন্টের ক্ষেত্রে কিন্তু কিছুটা হলেও আমরা এটা বলতে পারি যে এই ক্যান্সারগুলো বেশি ভালো রেসপন্ড করবে ট্রিটমেন্টে। তো সেখানে আইসির একটা রোল আছে। এবং তারপরে যেটা নেক্সট স্টেপ, সেটা হচ্ছিলো যে আমরা কী করে স্টেজ করি। জেনারেলি ওরাল ক্যান্সার স্টেজিংটা কিন্তু সিটি স্ক্যান এবং এমআরআইয়ের মাধ্যমেই হয়ে থাকে। এবং যেটা ধাপ হয়ে থাকে, জেনারেলি জিভ বা গালের ক্যান্সারগুলো চেষ্টা করা হয় যাতে অপারেশন করা যেতে পারে। ফার্স্ট এবং মেন ইম্পর্টেন্ট স্টেপ হচ্ছিল অপারেশন যদি করা যায়, তারপরে আমরা অপারেশনের পরে যে বায়োপসি রিপোর্টটা আসে সেটা দেখে আমরা অনুমান করি, বা আমরা বলি যে রেডিয়েশন লাগবে কি না, কেমো লাগবে কি না, সেই জিনিসগুলো এসে থাকে। তো এটা একটা মিলিত ডিসিশন, এটা একটা এমডিটি অ্যাপ্রোচে এটার মানে চিকিৎসা হয়ে থাকে। তো এইভাবেই আমরা কিন্তু জিভ বা গালের ক্যান্সারগুলোকে আমরা ট্রিটমেন্ট করে থাকি। জিভের ক্যান্সারগুলো একটু অন্য প্রকারের, একটু অ্যাগ্রেসিভ হয়ে থাকে অনেক সময়। জিভ এবং গাল কিন্তু দুটো ভিন্ন ক্যান্সার, এবং দুটো কিন্তু একটু ডিফারেন্টলি বিহেভ করে। তার মানে গালের ক্যান্সারগুলো কিন্তু অপারেশন করে দেওয়ার পরে রেডিয়েশন দিলে বা
দেখার মানে যদি এরকম দরকার হয় রেডিয়েশন দিলে বা কেউ রেডিয়েশন এবং কেমো দিলে জিনিসগুলো কিন্তু সেরে যাওয়ার চান্স অনেক বেশি থাকে। যদি খুব ছোট হয় তাহলে শুধু সার্জারিতেও হয়তো মানে পুরো জিনিসটা হয়ে যেতে পারে। কিন্তু জিভের ক্যান্সারগুলো কিন্তু একটু আনপ্রেডিক্টেবল, মানে ইন দ্য সেন্স যে জিভের ক্যান্সার কিন্তু যখন ইয়াং পেশেন্টসে হয়ে থাকে বা যারা খুব টোব্যাকো নিয়ে যারা এসছেন সেরকম পেশেন্টসে হয়ে থাকে বা অনেক সময় সেই হিস্ট্রিটা যদি নাও থাকে তাহলেও কিন্তু জিভের ক্যান্সারগুলো কিন্তু অনেক সময় খুব অস্বাভাবিকভাবে বিহেভ করে। যেমন কিনা খুব তাড়াতাড়ি কিন্তু জিভের ক্যান্সার এদিক ওদিক ছড়িয়ে যেতে পারে, সে ফুসফুসে হোক বা ধরে নিন হাড়ের মধ্যে হোক বা গলার গ্ল্যান্ডসে হোক, এটা কিন্তু ফুসফুসের মধ্যে যে গ্ল্যান্ডসগুলো থাকে সেখানে হোক, সেই সব জায়গায় কিন্তু জিভের ক্যান্সারগুলো ছড়ানোর একটা প্রবৃত্তি দেখায়। তো জিভের ক্যান্সার আর গালের ক্যান্সারের মধ্যে এটা একটা ডিফারেন্স আছে। তো জিভের ক্যান্সার কিন্তু আর্লি স্টেজে হলেও আমরা একটু প্রিকশন নিয়ে ট্রিট করি। গলার দিকের যে ক্যান্সারগুলো, যেটা জিভের পিছন ভাগের ক্যান্সারগুলো, সেই ক্যান্সারগুলোর কিন্তু মেন চিকিৎসা হয় রেডিয়েশন এবং কেমো। রেডিয়েশন যেরকম আমরা দিয়ে থাকি যে একটা সিটি স্ক্যানের মতো একটা মেশিন হয় যেটা কিনা ঘুরে ঘুরে রে দিয়ে ট্রিটমেন্ট করে, তো সেইটা হলো রেডিয়েশন, এবং তার সঙ্গে সঙ্গে কিছু কেমোথেরাপি দেওয়া হয়ে থাকে। যদি 70-এর নিচে ওনার বয়স থাকে পেশেন্টের, তাহলে কেমোথেরাপির একটা রোল আছে যেটাতে রেডিয়েশনটা আরও বেশি ভালো কাজ করতে পারে ক্যান্সারে। তো আজকে এটুকুই। আপনাদের সবাইকে আমি বলবো যে ওরাল ক্যান্সারকে আমরা যেন সবাই একসঙ্গে ফাইট করতে পারি, এবং যতটা সম্ভব যতটা আগে আসা যায় আপনারা আগে পেশেন্টরা মানে ডাক্তারদের কাছে যান এবং সেই মতো তার চিকিৎসা করুন। কারণ ওরাল ক্যান্সার যদি আগে ডিটেক্ট করতে পারি, যদি ফার্স্ট স্টেজ বা সেকেন্ড স্টেজ বা থার্ড স্টেজে ডিটেক্ট করা যায়, তাহলে কিন্তু এগুলো অনেকটাই কিউরেবল হয়ে যায়। মানে অপারেশন করার পরে রেডিয়েশন দিলে কিন্তু এটা কিউরের চান্সটা খুব হাই থাকে, রাদার দ্যান যদি খুব বড় হয়ে যায় এবং অপারেশনটা যদি না হয়, সেক্ষেত্রে থেকে এটা করাটা অনেক বেটার। ধন্যবাদ।